মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি ছোট গল্পটি নিয়ে আজকে আমরা একটা বিশদ আলোচনায় বসব। হ্যাঁ। আমাদের হাতে তো গল্পের মূল লেখাটাই আছে, আর আজকের লক্ষ্যটা হলো এই অসাধারণ গল্পের গভীরে ডুব দিয়ে এর চরিত্রগুলোর ভেতরে টানাপোড়েন, তখনকার যে সামাজিক প্রেক্ষাপট আর মানবিক সম্পর্কের যে জটিল বুনন, একদম সেগুলোকে একটু সহজ করে মেলে ধরা। হ্যাঁ। আর আলোচনা শুরুর আগে মহাশ্বেতা দেবী সম্পর্কে দু একটা কথা বোধহয় না বললেই নয়। অবশ্যই। তিনি তো শুধু একজন সাহিত্যিক ছিলেন না, ছিলেন একজন আপসীন সমাজকর্মী। তার লেখার একটা বিরাট অংশ জুড়েই আছে ওই প্রান্তিক, দলিত, আদিবাসী মানুষদের জীবন সংগ্রামের কথা, তাদের বঞ্চনা, অধিকারের লড়াই, এই সব কিছু। ঠিক। হারুন সালেমের মাসি গল্পটা তার স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে, আর এটা তার লেখনীর যে সংবেদনশীলতা তার একটা নিখুঁত উদাহরণ বলা যায়। একদম। এই গল্পে আমরা দেখব কিভাবে চরম দারিদ্র্য আর সামাজিক প্রতিকূলতার দেওয়ালে তীর ঠেকে যাওয়ার পরেও একজন প্রায় নিঃস্ব মহিলা গৌরবী, পরিত্যক্তাও বটে। হ্যাঁ পরিত্যক্তা, সে এক অনাথ শিশুর প্রতি মানবিক দায়িত্ববোধে জেগে ওঠে। আর এই জেগে ওঠাই যেন হয়ে ওঠে প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তার এক নীরব কিন্তু ভীষণ জোরালো বিদ্রোহ। তাহলে চলুন গল্পের একেবারে শুরুটাতেই ফেরা যাক। হ্যাঁ, গল্পের শুরুটাই তো একটা মর্মান্তিক দৃশ্য দিয়ে। ভীষণ মর্মান্তিক। অঘ্রাণ মাসের এক কনকনে ঠান্ডা ভোরে 7 বছরের ছেলে হারা তার মা আয়েশা বিবিকে মৃত অবস্থায় আবিষ্কার করে। আর হারা কিন্তু ছুটে যায় গল্পের মূল চরিত্র গৌরবীর কাছে। হ্যাঁ, আর সে এসে যে কথাটা বলে, মা ললেনা মাসি, ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না। এই সংলাপটা দিয়েই পাঠক যেন ওই অসহায় শিশুটির হাত ধরে গল্পের জগতে ঢুকে পড়ে। আর এই ঘটনার সূত্র ধরেই গৌরবীর প্রবেশ। গৌরবী একজন বিধবা, আর তার একটা পা জন্ম থেকেই খুঁতো। হ্যাঁ, এই শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে দ্রুত হাঁটতে পারে না। এখানেই তো গল্পের একটা গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট হয়ে যায়, তাই না? একদম। গৌরবীর লড়াইটা শুধু সামাজিক বা অর্থনৈতিক নয়, শারীরিকও। ঠিক। আর এখানেই আমরা তার সাথে আয়েশা বিবির সম্পর্কের গভীরতাটা বুঝতে পারি। ওরা দুজনে মিলে বিলের ধার থেকে থানকুনি পাতা, কচু শাক, হ্যাঁ, যজ্ঞটুমুরের ডাল, হ্যাঁ এগুলো তুলে এনে যশোদা বা যোশীর কাছে বিক্রি করত। হ্যাঁ, আর তাতেই কোনো মতে দিন চলত। তাই আয়েশার মৃত্যুটা শুধু একটা মানবিক বিপর্যয় নয়, গৌরবীর রুটিরুজির একমাত্র অবলম্বনটাও কেড়ে নেয়। তার নিজের অস্তিত্বই যেন সংকটের মুখে পড়ে যায়। ঠিক তাই। এই সম্পর্কটা নিয়ে আরেকটু কথা বলা যাক। গৌরবী আর আয়েশার সম্পর্কটা ছিল পারস্পরিক নির্ভরতার, আর সবচেয়ে বড় কথা, এটা ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ছিল। গল্পে খুব সুন্দর করে বলা আছে, আয়েশা মুসলিম বলে গৌরবীর দাওয়ায় উঠত না, কিন্তু উঠোনে বসেই গল্প করত, উকুন বেছে দিত। এই ছোট ছোট ডিটেলগুলো কি দারুণভাবে দেখিয়ে দেয় যে তাদের মধ্যে একটা সহজ মানবিক বন্ধুত্ব ছিল, যেখানে ধর্মের এই দেয়ালটা কোনো বাধাই নয়। অথচ এই ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতার ঠিক উল্টো দিকেই লেখিকা রেখেছেন হিমশীতল সমাজটাকে। হ্যাঁ, সমাজের চরিত্রটা তিনি উন্মোচন করছেন খুব সূক্ষ্মভাবে। একটা জায়গায় উল্লেখ আছে না, হারার বাবা যখন একটু উঁচু করে ঘর বানিয়েছিল, ও হ্যাঁ, তখন গ্রামের লোকেরাই সেটাকে ভালো চোখে দেখেনি। তারা এটাকে কাঙালের আস্পর্ধা বলে বিদ্রূপ করেছিল। এই কাঙ্গালের আস্পর্ধা কথাটা কিন্তু খুব মারাত্মক। এর মানে তো এটাই দাঁড়ায় যে এই সমাজে গরিব মানুষের একটু ভালো থাকার চেষ্টা করারও অধিকার নেই। একদম। দারিদ্র্যের মধ্যেও একটা অদৃশ্য শ্রেণীবিভেদ আর মর্যাদার লড়াই কাজ করে। কেউ যদি সেই গণ্ডি পেরোতে চায়, সমাজ তাকে টেনে নামাতে তৈরি। আর এই সামাজিক প্রেক্ষাপটেই মায়ের মৃত্যুর পর হারার সম্পূর্ণ অনাথ হয়ে যায়। স্বাভাবিকভাবেই সে গৌরবীর কাছে আশ্রয় খোঁজে, কারণ গৌরবী ছিল তার মায়ের সবচেয়ে কাছের, সবচেয়ে ভরসার মানুষ। আর গৌরবী নিজের চরম অভাব সত্ত্বেও শিশুটিকে ফিরিয়ে দিতে পারে না। এখানেই গল্পের মূল সংঘাতের বীজটা বোনা হয়ে যায়। একজন নিঃস্ব মহিলা যে নিজেই আশ্রিতা, সে আরেকজন অনাথকে আশ্রয় দেওয়ার মতো আপাতদৃষ্টিতে একটা অসম্ভব সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই যে গৌরবী এত সহজে হারাকে আশ্রয় দিল, এই সিদ্ধান্তটা আরও বেশি অসামান্য মনে হয় যখন আমরা ওর নিজের জীবনের সংঘাতের দিকে তাকাই। ঠিক। হারাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তটা তার কাছে কতটা কঠিন ছিল সেটা বুঝতে হলে তার অতীতটা জানা খুব জরুরি। ঠিক তাই। গৌরবীর অতীতটা খুব কষ্টের। তার নিজের ছেলের নিবারণ তাকে পুরোপুরি পরিত্যাগ করেছে।
এর পেছনে তো একটা পুরনো পারিবারিক সংঘাতের গল্প আছে। হ্যাঁ, একটা অভিমানের গল্প। নিবারণের বাবা মেয়ের বিয়েতে জমানো টাকা খরচ করলে বাবা ছেলের মধ্যে তুমুল ঝগড়া হয়। আর গৌরবী তখন ছেলের পক্ষ না নিয়ে ভেবেছিল মেয়েই হয়তো তাকে শেষ বয়সে দেখবে। কিন্তু সেই ভাবনাটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। আর এখানেই গল্পের একটা অদ্ভুত মোড়। নিবারণ সেই অপমানটা ভোলেনি। না, সে এটাকে একটা প্রতিশোধ হিসেবে নিয়েছে। বড় হয়ে নিজের সংসার গুছিয়েছে, কিন্তু মাকে আশ্রয় দেয়নি। ৮ বছর ধরে গৌরবী প্রথমে মেয়ের বাড়িতে বোঝা হয়েছিল, আর এখন মুকুন্দ নামের এক ব্যক্তির দয়ায় একটা ভাঙা ঘরে একা বাস করছে। মানে রক্তের সম্পর্ক, যা সবচেয়ে ভরসার হওয়ার কথা। সেটাই তার সঙ্গে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে। এখানে সবচেয়ে ভাবার মতো বিষয় হল নিবারণের বর্তমান অবস্থা আর তার মানসিকতার বৈপরীত্য। হ্যাঁ, সে তো এখন প্রাইভেট বাসের টিকিট কালেক্টর। নিজের বাড়িতে টিউবওয়েল বসিয়েছে, ১৫০ টাকা দিয়ে একটা রেডিও কিনেছে, কিন্তু মাসে ৫ টাকাও মায়ের জন্য পাঠায় না। এই ডিটেলটা মহাশ্বেতা দেবী খুব সচেতনভাবে ব্যবহার করেছেন, তাই না? একদম। ১৫০ টাকার রেডিও কেনার ক্ষমতা তার আছে, যা সেই সময় একটা বিলাসিতা। কিন্তু মায়ের ন্যূনতম দায়িত্ব নেওয়ার ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই তার নেই। আচ্ছা, এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক। একদিকে নিজের ছেলের এই নির্মম প্রত্যাখ্যান, আর অন্যদিকে হারার মতো এক অচেনা ভিন্ন ধর্মের শিশুকে আশ্রয় দেওয়া। এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে গৌরবীর চরিত্রটা যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। অবশ্যই। কিন্তু হারাকে আশ্রয় দেওয়ার পর তার জীবনে দুটো নতুন সংকট তৈরি হয়। এক, ভিন্ন ধর্মের একটি ছেলেকে আশ্রয় দেওয়া নিয়ে সমাজের ভয়। আর ২, নিজেরই যেখানে একবেলা ভাত জোটে না, সেখানে আরও একটা মুখের দায়িত্ব। এই সংকটটা আরও স্পষ্ট হয়ে ওঠে যশী বা যশোদা চরিত্রের মাধ্যমে। হ্যাঁ, যশী গ্রামের এক ভীষণ বাস্তববাদী নারী। সে শহরে জিনিসপত্র বেচতে যায়, তাই বাইরের দুনিয়া কঠিন দিকটা ভালো করে চেনে। তার কথায় কোনো আবেগের জায়গা নেই, আছে কঠিন বাস্তবতার আঁচ। সে গৌরবীকে সরাসরি সতর্ক করে দেয় যে জমির মালিক মুকুন্দবাবু এই ঘটনা জানতে পারলে তাকে এক মুহূর্ত থাকতে দেবে না। যশীর একটা সংলাপ আছে, দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি, তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যরে ভালো করতে। কথাটা শুনতে খুব রূঢ়, কিন্তু এটা কি আসলে ওই সমাজেরই প্রতিচ্ছবি নয়? তাই তো, যেখানে টিকে থাকাই সবচেয়ে বড় লড়াই, সেখানে দয়া মায়া দেখানোর বিলাসিতা কজনেরই বা থাকে। আপনি একদম ঠিক ধরেছেন। যশী কোনো খলনায়িকা নয়, সে হলো সিস্টেমের তৈরি করা এক চরিত্র। হুম। সে জানে এই সমাজে আবেগের কোনো দাম নেই, টিকে থাকতে হলে বাস্তববাদী হতেই হবে। তার এই সতর্কবাণী আসলে গৌরবীর জন্য একটা অশনির সংকেত। হ্যাঁ, সে বুঝিয়ে দেয় গৌরবীর এই লড়াইটা কতটা একা আর কতটা কঠিন হতে চলেছে। কিন্তু গল্পটা এরপর যে মোড় নেয় সেটা আরও জটিল। চতুর্দিক থেকে কোনো উপায় না দেখে গৌরবী শেষ চেষ্টা হিসেবে ছেলে নিবারণের কাছে যায়। তার আশা ছিল ছেলে হয়তো একটা উপায় বাতলে দেবে, মায়ের কষ্টটা বুঝবে। কিন্তু সেখানে গিয়ে সে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়, তা শায়দ তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। হ্যাঁ, নিবারণ আর তার বউ তাকে সাহায্য করা তো দূরের কথা, উল্টে হারার কথা শুনে তারা রেগে আগুন হয়ে যায়। নিবারণের ভয়টা খুব প্রতীকী। তার ভয়টা শুধু আর্থিক নয়, তার চেয়েও বড় ভয় হল সামাজিক প্রতিষ্ঠা হারানোর। সেটার মাকে কি বলে, এ কথা প্রচার গেলে তোমার আমার প্রায়শ্চিত্ত করতে হবে না। ঠিক, অর্থাৎ তার কাছে মায়ের আশ্রয় বা একটা বাচ্চার জীবনের চেয়েও বড় হল সমাজে নিচের মুখরক্ষা করা। তার মানে নিবারণের কাছে তার মা একটা পাপ, যাকে বিদেয় করতে পারলেই সে বাঁচে। আর ভিন্ন ধর্মের ছেলেকে আশ্রয় দেওয়ার অপরাধে সমাজে তার মেয়ের বিয়েতে সমস্যা হতে পারে, এই ভয়টাও সে দেখায়। সে গৌরবীকে পরামর্শ দেয় হারাকে কোনো উদ্বাস্তু শিবিরে বা অনাথাশ্রমে ছেড়ে দিয়ে আসতে। তার কথায় মানবিকতার লেশমাত্র নেই, আছে শুধু নিজের সামাজিক অবস্থান আর স্বার্থ বাঁচানোর একটা তীব্র তাগিদ। এটাকে যদি আমরা আরেকটু বড় প্রেক্ষাপটে দেখি, তাহলে দেখব নিবারণ চরিত্রটি আসলে শিক্ষিত, তথাকথিত আধুনিক, কিন্তু ভেতর থেকে সংকীর্ণ এক শ্রেণী প্রতিনিধি। একদম। তার রেডিও আছে, টিউবওয়েল আছে, কিন্তু মানবিক মূল্যবোধটুকু নেই। সে তার শিকড়কে, তার মাকে অস্বীকার করে নিজের একটা নতুন পরিচয় তৈরি করতে চায়, যেখানে মায়ের কোনো জায়গা নেই। হ্যাঁ, আর তারপর আসে চূড়ান্ত আঘাত। একদিকে ছেলের প্রত্যাখ্যান, অন্যদিকে জমির মালিক মুকুন্দের হুমকি। মুকুন্দ এসে গৌরবীকে সাফ জানিয়ে দেয় হারাকে বিদায় না করলে তার ভিটে থেকে উচ্ছেদ করা হবে। আর মুকুন্দের যুক্তিটাও খুব পরিষ্কার এবং ভয়ঙ্কর। সে পালবাবুদের কাছে জমিটা বিক্রি করতে চায়, যারা
পুজো আচ্ছা করে এবং এসব ছোঁয়া নেপা অর্থাৎ ধর্মীয় অসুচিতা মানবে না। এখানে খুব স্পষ্টভাবে ধর্ম আর জমি দুটোই ক্ষমতার হাতিয়ার হয়ে উঠছে। মুকুন্দের কাছে গরুবীর আশ্রয় বা হারার জীবনের কোনো মূল্য নেই। তার কাছে গুরুত্বপূর্ণ হল জমির ভালো দাম পাওয়া। আর সেই ভালো দাম পাওয়ার জন্য পালবাবুদের মতো ধার্মিক ক্রেতাদের তুষ্ট রাখা দরকার। ফলে গৌরবী আর হারার অস্তিত্বটাই তাদের কাছে একটা উপদ্রব হয়ে দাঁড়ায়। তাহলে দাঁড়ালোটা কি? গৌরবী তখন দেয়ালে পিঠ থেকে যাওয়া একটা মানুষ। একদম। তার নিজের ছেলে তাকে আশ্রয় দেয় না, সামাজিক মর্যাদার ভয়। তার আশ্রয়দাতা তাকে উচ্ছেদ করতে চায় ধর্মীয় ছুতমার্গের কারণে। সমাজ, ধর্ম, এমনকি রক্তের সম্পর্ক সবকিছুই তার বিরুদ্ধে একজোট হয়েছে। এই পরিস্থিতিতে একজন মানুষের মানসিক অবস্থা কি হতে পারে? ঠিক যা হওয়ার তাই হয়। এই চতুর্দিক থেকে প্রত্যাখ্যাত হয়ে গৌরবীর প্রথম প্রতিক্রিয়াটা কিন্তু খুব স্বাভাবিক, খুব মানবিক। সে প্রথমে ভেঙে পড়ে। হ্যাঁ, তার সমস্ত রাগ, দুঃখ, হতাশা গিয়ে পড়ে অসহায় হারাটার ওপর। সে চিৎকার করে ওঠে, মর মর, তোর জন্যে আমার এত দুর্ভোগ, তোর জন্যে আমাকে সবাই কুকুর তাড়া করে বলে তাকে তাড়িয়ে দেয়। এই অংশটা পড়ার সময় গায়ে কাঁটা দেয়। মনে হয় গৌরবীও কি তাহলে শেষ পর্যন্ত এই নির্মম সমাজেরই একজন হয়ে গেল? মুহূর্তের জন্য তাই মনে হয়। এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া। যখন একজন মানুষ সব দিক থেকে আক্রান্ত হয়, তখন সে তার সবচেয়ে কাছের, সবচেয়ে দুর্বল জায়গাটাতেই আঘাত করে। এখানে হারা ছিল গৌরবীর সবচেয়ে দুর্বল এবং একই সাথে সবচেয়ে শক্তিশালী জায়গা। ঠিক। কিন্তু এই রাগটা বেশিক্ষণ স্থায়ী হয় না। আর এখানেই মহাশ্বেতা দেবীর লেখার জাদু। হ্যাঁ, এরপরই তো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আলোড়িত করার মতো মুহূর্তটা আসে। গৌরবীর মধ্যে এক গভীর মানবিক বোধ, এক মাতৃসুলভ মমতা জেগে ওঠে। সে বুঝতে পারে এই নিষ্ঠুর সমাজে তাদের দুজনের কারোরই কোনো জায়গা নেই। হারাকে তাড়িয়ে দেওয়া মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। আর একা একা টিকে থাকারও কোনো পথ গৌরবীর সামনে খোলা নেই। তাদের দুজনের ভাগ্য যেন একটাই সুতোয় বাধা পড়ে যাচ্ছে। জানেন, আমার কাছে সবচেয়ে অবাক লাগে তার পরের সিদ্ধান্তটা। গভীর রাতে সে হারাকে খুঁজে বের করে এবং এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তারা গ্রাম ছেড়ে শহরে পালিয়ে যাবে। এই পলায়নটা শুধু একটা ভৌগোলিক স্থানান্তর নয়, এটা একটা সামাজিক পলায়ন। এটা প্রচলিত পরিচয়, ধর্ম, জাতপাতের বন্ধন ছিঁড়ে ফেলার একটা মরিয়া চেষ্টা। আর তাদের পরিকল্পনাটাও খুব সাধারণ, কিন্তু গভীর অর্থবহ। শহরে গিয়ে তারা কি করবে? ভিক্ষে করবে। কারণ গৌরীবীর কথায় শহরে গৌরীবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। এই সমুদ্রের মতো বড় সমাজের ধারণাটা খুব শক্তিশালী। খুবই শক্তিশালী। এই সমুদ্র আসলে কি? এটা হলো মহানগরের বিশাল জনস্রোত, যেখানে ব্যক্তির পরিচয়, তার ধর্ম বা জাত, তার অতীত সবকিছুই হারিয়ে যায়। সেখানে সবাই লড়াই করছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। সেই বিশাল ভিড়ে গৌরীবী আর হারা দুটো পরিচয়হীন বিন্দু হয়ে মিশে যেতে চায়। কারণ পরিচয় তো তাদের সব দুঃখের মূল। গ্রামে গৌরীবী আর হারার যে ধর্মীয় বা সামাজিক পরিচয়, সেটাই তাদের শত্রু। শহরে তারা শুধু দুটো ক্ষুধার্ত পেট, দুটো সংগ্রামী মানুষ। তার মানে তারা একটা পরিচিত নরক ছেড়ে একটা অপরিচিত, অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। এই আশায় যে সেখানে অন্তত পরিচয়ের কারণে তাদের বিতাড়িত হতে হবে না। গল্পটা শেষ হয় তাদের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার দৃশ্যের মধ্যে দিয়ে। এটা কেবল একটা পলায়ন নয়, বরং একটা নতুন পরিচয়ের খোঁজে যাত্রা। একদম। তাহলে সব মিলিয়ে এর মূল কথাটা কি দাঁড়ালো? হারুন সালেমের মাসি শুধু দারিদ্র্যের গল্প নয়। না, বিলকুল না। এটা সামাজিক অনুশাসন, ধর্মীয় সংকীর্ণতা এবং সবচেয়ে বড় কথা, রক্তের সম্পর্কের ব্যর্থতার বিরুদ্ধে এক প্রান্তিক নারীর অবিশ্বাস্য প্রতিবাদের গল্প। গৌরবীর চরিত্রটা আমাদের দেখায় যে মাতৃত্ব বা মানবিকতা কোনো নির্দিষ্ট সম্পর্ক বা পরিচয়ের ওপর নির্ভর করে না। এটা একটা স্বতঃস্ফূর্ত বোধ, যা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সম্পর্কের ঊর্ধ্বে জেগে উঠতে পারে। মহাশ্বেতা দেবী এখানে মা এবং মাসি এই দুটো পরিচয়ের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গভীর পার্থক্য তৈরি করছেন, তাই না? হ্যাঁ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। নিজের গর্ভের সন্তান নিবারণ যখন তাকে পাপ বিদেয় করতে বলে, তখন একজন সম্পূর্ণ অপরিচিত ভিন্ন ধর্মের অনাথ বালকই তার জীবনের অবলম্বন হয়ে ওঠে। গৌরবী হারাকে আশ্রয় দিয়ে নামে মাত্র মাসি হয়ে ওঠে, কিন্তু আসলে সে এক
নতুন মা হয়ে ওঠে। তিনি যেন রক্তের সম্পর্কের ধারণাকেই এখানে চ্যালেঞ্জ করছেন। তিনি দেখাচ্ছেন যে মাসির মতো একটি অর্জিত পরিচয় মায়ের জন্মগত পরিচয় চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে যখন পরিবার ও সমাজ ব্যর্থ হয়। খুব সুন্দর বলেছেন। এই গল্পটা যেখানে শেষ হয় সেখান থেকেই পাঠকের মনে আসল প্রশ্নগুলো জন্ম নিতে শুরু করে। হ্যাঁ, মহাশ্বেতা বেবী কোনো সহজ সমাধান বা হ্যাপি এন্ডিং দেন না। তিনি আমাদের একটা কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেন। আর সেই প্রশ্নটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় শক্তি। গৌরবী ও হারা শহরের সেই সমুদ্রের মতো ভিড়ে মিশে গিয়ে কি সত্যি ভয়হীন এক জীবন পাবে, মহানগরের সেই জনসমুদ্র কি তাদের আশ্রয় দেবে, নাকি এক নতুন আরও কঠিন আরও নির্মম সংগ্রামের মুখোমুখি করবে তাদের? ঠিক তাই, মহাশ্বেতা দেবী কোনো নিশ্চিত উত্তর দেন না, বরং এই প্রশ্নটি তিনি পাঠকের বিবেচনার জন্য রেখে যান। সমাজ থেকে বিতাড়িত শিকড়হীন এই মানুষগুলোর জন্য প্রকৃত মুক্তি আসলে কোথায়? গ্রাম যা কেড়ে নেয় শহর কি তা ফিরিয়ে দিতে পারে, নাকি শোষণ আর বঞ্চনার রূপটা শুধু বদলে যায়? এই প্রশ্নটা আজও ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল গল্পটি লেখার সময়।